Recording in progress. বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে যে যেখানে বসে আইটিভি নিয়মিত মুক্ত আলোচনা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আমাদের সাথে মূলত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জনাব শামসুজ্জামান দুদু ভাই আমাদের সাথে উপস্থিত আছেন। জনাব শামসুজ্জামান দুদু ভাই, আপনি তো নিশ্চয়ই জানেন যে আজকে 2021 এবং 22 বছরের বাজেট ঘোষণা করেছে। এ বিষয়ের উপরে আপনার আমরা বক্তব্য জানতে চাবো। মূলত স্বাস্থ্য খাতে বড় দুর্নীতি ও বাজেটে স্বাস্থ্য খাতেই বাজেটটা বড় দিয়েছে, এবার বরাদ্দটা বেশি। এটা আপনার দৃষ্টিতে কিভাবে দেখেন? জি, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আর যারা এই অনুষ্ঠান দেখছেন বিভিন্ন মাধ্যমে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের বাজেট প্রসঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মতো করে বাজেট পরবর্তীতে তাদের মন্তব্যগুলো তো অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন, এনজিওর যারা সম্পৃক্ত তারা বাজেট বলা যায় যে আগামী অর্থ বছর বলতে যেটা বোঝায় 2021 এবং 22 কিভাবে আমার দেশটা চলবে, তার গতিপথ কি হবে, প্রত্যাশা কি এবং কিভাবে পূরণ হবে, তারই একটি পরিকল্পনা। বর্তমান সময়ে যেমন সব থেকে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হচ্ছে স্বাস্থ্য খাত। স্বাস্থ্য প্রতিটা মুহূর্ত যেমন উঠানামা করছে। গত বছরের মার্চ থেকে যখন করোনা ভাইরাসের আমরা মুখোমুখি হয়েছি, রোগী ধরা পড়েছে, তারপর থেকে আজকে 2021 এই 2 মাস শুরু হয়েছে, এ পর্যন্ত মৃত্যু, আক্রান্ত, ক্ষতিগ্রস্ত এইসবের বাইরেও আরেকটি প্রসঙ্গ আছে, সেটি হচ্ছে প্রায় 60-এর ঊর্ধ্বে মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। অর্থাৎ করোনা স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে তা না, দেশের স্বাভাবিক জীবনযাত্রাকে ভয়ঙ্কর ভাবে বাধাগ্রস্ত করেছে। করোনাতে বহু লোক চাকরি হারিয়েছে। খাতওয়ারি যদি আমরা দেখাই তো তার পরিমাণ ভয়াবহ এবং ভয়ঙ্কর। সেই ক্ষেত্রে সরকারি দৃষ্টিভঙ্গিটা কি? যেমন শিক্ষা ক্ষেত্রে আমরা শুধু মনে করছি যে ছাত্ররা প্রাথমিক বিদ্যালয়ে যারা ছাত্র তারা স্কুলে যেতে পারছে না, যারা কিশোর তরুণ তারা স্কুল বা কলেজে যেতে পারছে না, যারা উচ্চশিক্ষায় যুক্ত বিশ্ববিদ্যালয়ে তারা যেতে পারছে না। ছাত্রদের একটা বিষয় আমরা সামনে নিয়ে আসছি, কিন্তু ছাত্রদের সঙ্গে যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত অর্থাৎ শিক্ষক, কর্মচারী, সরকারি পর্যায়ে যারা আছেন এবং বড় বড় বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে যাদের অর্থনীতি সব তারা একরকম আছে, কিন্তু বেসরকারি অনেক প্রতিষ্ঠান, প্রাইমারি, কলেজ অথবা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বন্ধ। স্বাভাবিক কারণে যেটা করোনার কারণে বন্ধ সেটা বন্ধ না, তারা তাদের বিল্ডিং এর বা তাদের যে আবাসিক স্থল সেগুলো তারা ভাড়া দিতে পারছে না। স্বাভাবিক কারণে এই স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গেছে, বেতন দিতে পারছে না শিক্ষকদের।
কালো টাকা সাদা করার ব্যাপারে আপনার মন্তব্য কি? হ্যাঁ, এই যে একটা জায়গায় এখানে কিন্তু সরকারের যে শিক্ষার ক্ষেত্র, সেই জিনিসটা আমরা বরাদ্দ আমরা দিব। যেমন স্বাস্থ্য ক্ষেত্রে যে বরাদ্দ এর আগেও ছিল, কিন্তু সেখানে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে বরাদ্দ না, সেখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এটি কি ব্যবহার করা, অর্থাৎ দুর্নীতি। একটা বালিশের দাম 100 টাকা বা 200 টাকা হলে সেখানে 5,000 টাকা ক্রয় দেখানো হয়েছে। ইনস্ট্রুমেন্ট আনা হয়েছে, সেগুলো ব্যবহারই করা হয়নি, নতুন করে ইনস্ট্রুমেন্ট নিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ হরিলুট বলতে যেটা বুঝায় আমাদের দেশে প্রচলিত অর্থে বলা হয় হরিলুট, এটা স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখেছি। আর একটু আগে যে প্রশ্নটা করলেন যে কালো টাকা সাদা করা, কালো টাকা সাদা করা হচ্ছে অনিয়মকে জায়েজ করা, সাংবিধানিক রূপ দেওয়া। অর্থাৎ প্রশাসনিক ভাবে যে দুর্নীতি, ব্যবসায় যে দুর্নীতি বা বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতি অফিসিয়াল করার জন্য, অর্থাৎ দুর্নীতিতে যুক্ত যেসব লক্ষ হাজার কোটি ডলার টাকা যেভাবে আমাদের দেশের মধ্যে আসে বা উপায় করা হয়, সেটাকে অর্থমন্ত্রী বলেছেন শুধু এবার নাই, এটি আগামী সময়েও উন্মুক্ত থাকবে। অর্থাৎ কালো টাকা সরকারের কোনো কৈফিয়ত লাগবে না, অর্থাৎ দুর্নীতি করলে কোনো অসুবিধা নেই, সেই টাকাটা বছরান্তে একটা ফি, সরকার নির্ধারিত একটা ফি জমা দিলে এটা জায়েজ হয়ে যাবে, সাদা হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে জবাবদিহিমূলক বা আইনের শাসন থাকলে এই সাদা মানে কালোকে সাদা করার বিষয়টি একটা বিবেচনায় আসছে। অর্থাৎ সমাজকে ক্লুষ্মুক্ত করার জন্য সরকার নিঃসন্দেহে একটা পদক্ষেপ নিচ্ছে, তার একটা জবাবদিহিতা থাকবে। কিন্তু এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে সরকার যেহেতু নির্বাচিত না, স্বাভাবিক ভোটের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসে, সেই কারণে এই সরকার জবাবদিহিতার পুরাই খেয়াল করে। এই যে বাজেট বাজেট কতটুকু জনকল্যাণমুখী বলে আপনি মনে করেন? বাজেট জনকল্যাণমুখী তখনই হবে যখন বাজেটের লক্ষ্য হবে জনগণ, কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা থাকবে। আর যখন দেশটা স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদী, তখন স্বাভাবিক কারণেই যে রাষ্ট্র ক্ষমতায় যারা বসে আছে তাদেরকে রক্ষা করার জন্য যেসব শক্তি বা অবশক্তি আছে, তাদেরকে তোষণ করা যখন রাষ্ট্রের বা সরকারের কাজ হয়ে দাঁড়ায়, তখন আর জনকল্যাণ বলে কিছু থাকে না। যেমন আইন শৃঙ্খলা বাহিনী সরকার এক ধরনের তোষণ করছে, তাকে জবাবদিহিতার মুখে আনে না, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী এখন বেপরোয়া। প্রশাসন প্রশাসন যেমন কিছুদিনের আগে আমরা দেখলাম দুর্নীতি তো আছেই স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু একজন সাংবাদিকের উপর সাংঘাতিক একটা অনিয়ম অন্যায় করা হলো। অর্থাৎ তারা থোড়াই কেয়ার করে সরকার, সেখানে জবাবদিহিতার কোনো ব্যবস্থা নেই। স্বাভাবিক যদি আইনের শাসন থাকতো তাহলে ওই রোজিনা ইসলাম উনি গ্রেপ্তার হতেন না, বরঞ্চ যারা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি করেছেন তারা আইনের আওতায় আসছে। সেই জন্য জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করতে হলে পরে কল্যাণমুখী রাষ্ট্র এবং সরকারের প্রয়োজন হয়। তবে আরেকটা বিষয়, উপকূলীয় দুর্যোগ এলাকায় কৃষি খাতে বড় বরাদ্দ প্রয়োজন আছে কি আপনি মনে করেন? শুধু উপকূলীয় না, কৃষি ক্ষেত্র আমাদেরকে হ্যাঁ, কৃষি ক্ষেত্রে আমাদেরকে বাঁচিয়ে রাখছে বলা যায়। কৃষক যারা করে এই জমিতে গিয়ে দাঁড়ায়, সূর্যাস্ত পর্যন্ত তারা এখানে কাজ করে, কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে সরাসরি আমরা কৃষকের কাছ থেকে তার উৎপাদিত দ্রব্য ক্রয় করি না। আমরা কোনো না কোনো ব্যবসার মাধ্যমে, যে ব্যবসা তৃতীয়, যেটাকে আমরা বলি
যে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা। এই যে অর্থমন্ত্রী কিন্তু বলেছে এবার যে এটা ব্যবসা বান্ধব বাজেট, অর্থাৎ যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, মানুষের সঙ্গে যুক্ত না, এটা হচ্ছে তাদের বাজেট। আর অর্থমন্ত্রী নিজেও ব্যবসাদার মানুষ, তিনি শেয়ার বাজারের কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আছে বলে অনেকে মনে করে, তদন্তে এটা ধরা পড়ছে এই সরকারের আমলে। কিন্তু তিনি এই সবকিছু থেকে নিজেকে রক্ষা করে এখন অর্থ মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেখানে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কৃষির ক্ষেত্রে যে জিনিসটা সামান্য আমাদের বাজেট, তো আমি বলা যায় এটা একটা কথার ফুলঝুরি, যদি বাস্তবের সঙ্গে এর কোনো মিল না থাকে। আয় ব্যয়ের হিসাবটা তো মুখ্য না। আমি কৃষকদের জন্য বরাদ্দ দিচ্ছি, কিন্তু সেই বরাদ্দটা ব্যবসাদের কাজে লাগবে কিনা, নাকি সরাসরি কৃষকরা উপকৃত হবে। আমি একটু আগে বলেছি যে সরাসরি কৃষি পণ্য যদি সরকার কৃষকদের কাছে কেনে তাহলে এক ধরনের অবস্থা তৈরি হবে। বাজেট কিন্তু দেওয়া হয়েছে। একটা বিষয় আপনার কাছে জানবো, সেটা হলো করোনাকালীন শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা খাতে বাজেট কিভাবে মূল্যায়ন করেন? আপনি তো এক সময় ছাত্র নেতা ছিলেন। একটু আগে আমি কিন্তু শিক্ষাক্ষেত্রের কথা নিজে থেকে বলার চেষ্টা করেছি। সেটি হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতি পূরণের জন্য আমরা যদি সত্যিকারের ব্যবস্থা নিতাম, তাহলে অন্য সবকিছু থেকে আমাদের এই শিক্ষাক্ষেত্রে বরাদ্দটা আরো বাড়াতাম এবং সেটাকে কার্যকরভাবে ব্যবহার করার পথগুলো শিক্ষাক্ষেত্রের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সঙ্গে পরামর্শ করে এগোতো। কিন্তু আমরা তো সেভাবে এগোই নাই। যেমন আমরা অনলাইনে শিক্ষার কথা বলছি, কিন্তু অনলাইনের আওতায় সম্ভবত 20 থেকে 25% শিক্ষার্থী আছে কিনা সব, অর্থাৎ একটা বড় সেকশন আছে গ্রামগঞ্জে যেখানে ইন্টারনেটের কোন সম্পর্ক নেই। তাদের পক্ষে একটা মানে ইন্টারনেট সংক্রান্ত, অর্থাৎ ল্যাপটপ অথবা আইফোন অথবা এই জাতীয় মানে খরচের যে ব্যাপার মেনটেন করা খুব তাদের খুব অসম্ভব। সেই ক্ষেত্রে আমাদের ভূমিকাটা কি, মানে এই বাজেটের যে বরাদ্দ সেটা কতটুকু কাজে লাগবে। আর কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে বরাদ্দ থাকলেও সেটা ব্যয় করার স্বচ্ছতা বলতে যেটা বোঝায় সেটাও নয়, এটা লুটপাটের দিকেই বেশিরভাগ যায়। সেই জন্য এই বাজেটে যে বরাদ্দ হয়েছে, বরাদ্দ থেকে বড় কথা হচ্ছে এটা মানুষের, অর্থাৎ শিক্ষকদের বা শিক্ষা সম্পৃক্ত যারা আছেন, ছাত্র কর্মচারী, তারা এটা পাচ্ছে কিনা, তাদের স্বাভাবিক জীবন রক্ষা করার জন্য বা শিক্ষাকে স্বাভাবিক রাখার জন্য সেটাকে ব্যবহার করা যাচ্ছে কিনা। আরেকটা বিষয় দুদু ভাই, প্রতি বছরের বাজেট ও উন্নয়নের লক্ষ্যমাত্রা সাংঘর্ষিক কিনা, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমাদের তো উন্নয়ন বলতে লুটপাটটাই মুখ্য, সাংঘর্ষিকের কথা যাব না। আমাদের অনেক অর্থ আছে যেগুলো ব্যবহারই হয়, আবার যেগুলো ব্যবহার হয় 1000 কোটি টাকা প্রকল্প 2-3 দফায় বাড়িয়ে দেখা গেল এটা 20,000 কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। এই যে বড় বড় যে প্রকল্পগুলো আমরা দেখি, বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখি, শুরুটা যে ভাবে করা হয়েছিল সেখানে ওই সময়ের মধ্যে যারা এই কাজটা পাইছে যদি না করতে পারেন তাহলে তারা ড্যামারেজ দিবে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে এই উন্নয়ন তৎপরতার সঙ্গে ম্যাক্সিমাম সরকারি দলে বা সরকারি ভাবাপন্ন মানুষজনই আছে, অর্থাৎ তাদের সম্পৃক্ততার কারণে তাদের তো ফাইন হয়ই নাই, তাদের ড্যামারেজ দেওয়াই লাগেনি, বরঞ্চ ওই বললাম 1000 টাকার প্রকল্প, 1000 কোটি টাকার প্রকল্প, এটা 20,000 কোটি টাকা নিয়ে দাঁড় করানো হয়েছে। 1000 কোটি টাকা অর্থাৎ 19,000 কোটি টাকাই লুটপাট হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। সেহেতু উন্নয়ন বাজেট বলতে যেটা আমরা বুঝি তার কত ভাগ আমাদের সত্যিকারের বাস্তব। এই দেখেন না রাস্তাঘাট যেভাবে তৈরি হয়, যেখানে রড দেওয়ার কথা সেখানে বাঁশ দেওয়া হচ্ছে। এই ভিটামিন ইমলশন যেটা ইয়েতে রাস্তায় পিচ হিসাবে ব্যবহার করা হয়, সেটা সপ্তাহখানিক 1 মাস বা 2 মাসের মধ্যে এটা উঠে চলে যাচ্ছে।
সেই জন্য উন্নয়ন বাজেটটিকে পুরোপুরি লুটপাট তন্ত্রে রূপান্তরিত করা হয়েছে বলে আমার ধারণা। তার একটা প্রাসঙ্গিক বাজে বলবো, সেটা হলো গিয়া করোনাকালীন সময় এই যে আপনার শিক্ষা ব্যবস্থা যে বাজে ভেঙে পড়ছে, মানে এটা নিয়ে তো কয়েকদিন দেখছি বিভিন্ন মহল আন্দোলনও করছে ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ে সবকিছু কিন্তু ডেভেলপমেন্ট করে দেওয়া হয়েছে, কিন্তু কলেজ ইউনিভার্সিটি স্কুলগুলো তো এখনো বন্ধ। এই বিষয়গুলো আপনি কি বাজে মূল্যায়ন করেন? আমার কাছে যেটা মনে হয়, আমি ছাত্র আন্দোলনের দীর্ঘকাল সময় আমাদের সেই কলেজ লাইফ থেকে আমরা ছিলাম, কিন্তু এখন যেটা আমার কাছে মনে হয় যে একটু আগে যেটা বললেন না, সরকারের যে অনেক উন্নয়ন, অনেক সাফল্য, তার মধ্যেও আমরা জানি যে সরকার যদি, যেটা যখন শুরু হয়েছিল এই কোভিড-19, ঠিক তখন থেকে যদি আমরা পরিকল্পনার মধ্যে আনতাম, তাহলে আমাদের জরুরি সেক্টরের মধ্যে তাহলে শিক্ষাটাও আসতো। শিক্ষাটা আসলে পরে এখানে ছাত্র এবং শিক্ষক বা কর্মচারী যারা ছিল, তাদের জন্য কত টিকা আমাদের প্রয়োজন হতে পারে, তখন টিকা ওঠেন। তারপরে যদি আমাদের পরিকল্পনা থাকে, যেমন ভারতের সঙ্গে সিয়ারা ইসলামের সঙ্গে যে আমাদের চুক্তি, সেই সময় যদি আমরা মাথায় নিতাম যে একটা প্রতিষ্ঠান যদি কোনো কারণে ফেল করে, তখন আমাদের কি হতে হবে, তাহলে পরে আরো অন্য প্রতিষ্ঠান, বিশেষ করে চীন খুব আগ্রহী ছিল ভারতের সঙ্গে। আমরা যখন চুক্তি করি তার আগে কিন্তু চীন আমাদের এগিয়ে এসছে, তখন আমরা এটা গুরুত্ব দিই। তো স্বাভাবিক কারণে যখন সেরাম ভারতীয় প্রতিষ্ঠানটি ফেল করেছে, তখন আমরা অন্যান্য জায়গায় দৌড়াদৌড়ি করেছি। এই পর্যন্ত কারোর সঙ্গে কিন্তু আমরা ওইভাবে চুক্তি করতে পারি না। এবং চায়নার সঙ্গে যে চুক্তিটা করছি, চুক্তি অনুযায়ী আমরা টিকা পাবো এই বছরের শেষে, অর্থাৎ ডিসেম্বরের দিকে। আর যে টিকাটা আমরা পেয়েছি, এটা উপহার হিসাবে আমরা পেয়েছি। আমেরিকা থেকে যে টিকাটা এসছে, সেটা উপহার হিসাবে এসছে। 18 কোটি মানুষ বা 17 কোটি মানুষের মধ্যে যদি আমি ধরে নিই ছাত্র শিক্ষক কর্মচারীদের জন্য 1 কোটি যদি আমি টিকা রাখতে পারতাম, তাহলে পরে এই যে সরকারও বলছে সকলকে টিকা দেওয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, এটা তো মানে আরো 6 মাস, আরো 1 বছর আগে এই পদক্ষেপটা যেটা আমরা নিতাম, তাহলে এতদিন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব ছিল আমার কাছে মনে হয়েছে। কিন্তু ছাত্র শিক্ষক বা ছাত্রীদেরকে বা কর্মচারীদেরকে যদি কোন রকম মানে শারীরিক যে নিরাপত্তা, অর্থাৎ স্বাস্থ্য নিরাপত্তা বলতে যেটা বোঝায় সেটা টিকা, সেটা ব্যবস্থার আগে শিক্ষা প্রতিষ্ঠান যদি আমি এখন খুলে দিই, তাহলে খুলে দেওয়ার মতো পরিস্থিতি, অর্থাৎ যে ক্লাসটায় আমাকে 100 জন বসতো, তাহলে আমার স্বাভাবিক কারণে সেখানে 50 জনকে বসানোর চেষ্টা করতে হবে। আমি আরেকটা বিষয় একটু ইনফরমেশন, সেটা হলো আপনি মানে জানেন চায়না দূতাবাস আছে একটা বক্তব্য দিয়েছে করোনা মূল্য নির্ধারণ করা হবে, সেটা তারা একটু প্রকাশ করেছে, কেন প্রকাশ্যে আসলো সেটা আমার মনে হচ্ছে যে টিকাটা আমার মনে হচ্ছে আরো লেন্দি হতে পারে, এটা নিয়ে প্রবলেমও হচ্ছে আজকে। চায়না দূতাবাস চায়না দূতাবাস কিন্তু টিকার ব্যাপারে বলতে গিয়ে যে প্রসঙ্গটি এনেছে, সেটা একটি দেশের সঙ্গে আরেকটি দেশের যে কূটনৈতিক সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক অসামরিক যে জোট, সেই জোটে থাকা না থাকার যে বিষয়গুলো, সেইগুলো কিন্তু সে সামনে এনেছে। যেমন ভারতের সঙ্গে আমাদের বেশ কিছু চুক্তি আছে, স্থানীয়ভাবে জাপান, তারপরে আমাদের মিডল ইস্ট বা আমেরিকা, রাশিয়ার সঙ্গে আছে। আমি অন্য সব দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বা অন্য কাজগুলো করবো, সামরিক অসামরিক জোটও থাকবো, কিন্তু চীনের কাছ থেকে আমি সুবিধা চাবো, আবার তার সঙ্গে সেই ধরনের আমার সম্পর্ক থাকবে না। সেই জায়গায় যে অচল অবস্থাটা, আমার মনে হয় সম্ভবত চীন সেটার দিকে নজর দিয়েছে। যেমন আমেরিকার সঙ্গে চীনের একটি অর্থনৈতিক টানাপোড়েন আছে। এখন আমাদের দৃষ্টিভঙ্গিটা কি হবে? আমরা কি আমেরিকা কেন্দ্রিক হবো না চীন কেন্দ্রিক হবো, নাকি দুটো শক্তির সঙ্গে আমাদের একটা ভারসাম্যমূলক অবস্থায় দেখে আমরা এগোবো? এই জায়গাটা আমার মনে হয় আমাদের জাতীয়
রাজনীতিবিদ অথবা সরকারের সিদ্ধান্তটা একটা জোড়াতালি বা গোঁজামিলের ব্যাপার আছে। যেমন ভারতের সঙ্গে চীনের একটা টানাপোড়েন আছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটু এমনিতেই একটু বেশি কথা বলেন। যেমন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক, চীন এটা ভালোভাবে নিবে না। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটাও চীন ভালোভাবে নেবে না, ভারত নিতে পারে। তো ভারত শেষ পর্যন্ত আমাদের স্বার্থ উদ্ধারে যদি এককভাবে আমাদেরকে দেখতো, তাদের খাবার আমাদের আগে খাওয়ায় তারপর তারা খেত, আমাদের আগে ভ্যাকসিন দিয়ে তারপর ভ্যাকসিন দিত, তাহলে স্বামী স্ত্রী বলেন আর রক্তের সম্পর্ক বলেন তারও বাস্তব একটা ভিত্তি ছিল। স্পষ্ট করেই বলে যে আমরা না খেয়ে আপনাকে চাল দিব, এটা ভাবলেন কি করে? আমার এখানে স্বাস্থ্যের জন্য যে টিকা সেটা না দিয়ে আপনাদের টিকা দেব, তারা বলেছে, এটা কি করে সম্ভব? সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে চীনের সঙ্গে আর আমেরিকার সঙ্গে ভারতের সঙ্গে আমাদের একটা ভারসাম্যমূলক যদি অর্থনৈতিক উদ্যোগ থাকে, তাহলে পরে অর্থনৈতিক বিষয়টি স্থিতিশীল থাকে। আরেকটা বিষয় হলো আপনার এই যে জানেন, এটা অনেকে বলছে ভারতের ভেরিয়েন্ট যেটা করোনা ভাইরাস বাংলাদেশ যেমন জায়গাটা মানুষ আক্রান্ত হচ্ছে এবং মানুষও মারা যাচ্ছে। যে সীমান্তবর্তী যে জেলাগুলো রাজশাহী মেডিকেল কলেজ আছে সেই অবস্থা এবং এই যে ডিলে ঢালা লকডাউন পরিবহন চলছে, এই বিষয়গুলো আপনি কিভাবে? ভারতীয় ভ্যারিয়েন্ট বলতে যেটা বোঝায় সেটা শুধু আমার দেশে ঢোকে নাই, ব্রিটেনে তারা পাইছে, এবং যে কারণে ব্রিটেন ঢুকা ভারতটা নিষিদ্ধ করেছে, অস্ট্রেলিয়ারা নিষিদ্ধ করেছে, বিভিন্ন বিষয় দেশে। এটা মানে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে যারা পড়বে, আফ্রিকাও করেছে। তা আমাদের সঙ্গে আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের সঙ্গে তিনটের দিকেই হচ্ছে ভারত। আমাদের বর্ডার বন্ধ করা হয়েছে, আকাশপথ বন্ধ করা হয়েছে, কিন্তু এটা বৈধ যে প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে, কিন্তু বৈধভাবে যে ট্রাক গুলো আসে ব্যবসায়িক বিষয়গুলো, সেখানে কিন্তু দু চারজন করে আছে। আবার অবৈধভাবে আমার ধারণা একটা বড় সেকশন মানুষ ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়ানরাও আমাদের দেশে আসে। এখানে স্বাস্থ্য যেমন ব্যাপার আছে, ঠিক তেমনি ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে। সেই জন্য আমাদের অনেক কিছুতেই ভারতের যে অসুবিধা, যে এই যে মানে যে করোনা ভাইরাসের, সেটা ঠেকানো যেত না এটা আমি মনে করি না। অনেক কমানো যেত যদি আমাদের সেনাবাহিনী ছিল। সেনাবাহিনী তো শুধু যুদ্ধের জন্য বর্ডারে থাকবে তা তো না। অন্য দেশে আমরা পয়সা পাওয়ার কারণে আমাদের দেশের সেনাবাহিনীকে শান্তি রক্ষা করতে পাঠাচ্ছে, কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করলো না সরকার। কেন করলো না, এটা আমার কাছে একটা প্রশ্ন। যদি বিজেপির সঙ্গে আমাদের সেনাবাহিনীও তৎপর হতো, কারণ এই দেশে দুর্যোগপূর্ণ কোনো পরিবেশ সৃষ্টি হলে কিন্তু সেনাবাহিনীকে ব্যবহার করা, রাস্তার ক্ষেত্রে সেনাবাহিনীকে ব্যবহার করা, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা, কিন্তু এরম চরমতম একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় সেনাবাহিনীকে আমরা প্রথম চোটে রাস্তায় নামিয়েছিলাম গত বোধহয় এপ্রিল মে মাসের দিকে। কিন্তু এবার এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে পারে এই কথা জানার পরও আমরা বর্ডার সিল করেছে একেবারে সেনাবাহিনী দিয়ে শক্তভাবে আমরা এটা পর্যবেক্ষণ করতে পারতাম। অর্থাৎ 2-3 মাস আগে বা 5 মাস আগে যদি এটা করতাম, তাহলে আমার ধারণা যে এখন যে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমরা অলরেডি চলে গেছে, আজকে বিভিন্ন মিডিয়ার নিউজ অনুযায়ী টেলিভিশনও দেখলাম অলরেডি রাজশাহী এবং সাতক্ষীরা বেশ কয়েকটি সীমান্তবর্তী জেলাতে লকডাউন। রাজশাহীতে আজকে 15 জন মারা গেছে। হ্যাঁ, এটা মানে একটা বড় ধরনের ঝুঁকির হাত থেকে দেশকে আমার মনে হয় রক্ষা করা সম্ভব। এই জায়গাটাও সরকার যখন প্রয়োজন ছিল এই পরিকল্পনাটা নেওয়ার, সেই সময় কিন্তু সরকার নেয় না। এখানে দুটো আরেকটা বিষয় হলো ওই যে আপনারা দেখতে পেলাম মিডিয়ার মাধ্যমে, গতকালকেও ইন্ডিয়া থেকে অবৈধভাবে 10 জন বাংলাদেশে
বাংলাদেশে তারা তবে সীমান্ত সিল গেলার পরে মানে সীমান্ত বন্ধ যদিও বলা হয়, আমি রপ্তানি যেমন ভারতে যারা আছেন, যদিও আজ 3 দিন বন্ধ, অবৈধভাবে আর লোক আসে কেন এই দেশে? বিএসএফ এবং এপারে আছে বিজিবি, এগুলা কি কোনো ব্যর্থতা আছে আইন শৃঙ্খলা বাহিনী, সীমান্তবর্তী সীমান্ত বাহিনী? না না, অবশ্যই ব্যর্থতা আছে, কারণ আহ, আমাদের দেশের মানে ইচ্ছা করলে পুশব্যাক করে দিল, আমার লোক করুক আর তাদের লোক করুক আর যাই করুক, আমাদের সঙ্গে তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তো তারা আমাদের জানিয়েই তারা সিদ্ধান্ত নিতে পারে। আমাদের শত্রু রাষ্ট্র তো ভারত না, বা আমরাও তাদের শত্রু রাষ্ট্র না। তাহলে পরে এই সমস্ত বর্ডারে কি হচ্ছে, উভয় পক্ষের গোয়েন্দা সেকশন বা উভয় পক্ষের সীমান্ত যে রক্ষীরা আছে তারা জানে, অফিসাররা জানে। কিন্তু এই জানার বাইরে যখন তারা যে পক্ষই করুক, ভারত পক্ষ করলে তো বাংলাদেশের জন্য খুবই আপত্তিকর, আবার বাংলাদেশও যদি করে ভারতের জন্য আপত্তিকর। কিন্তু এই জায়গাটায় বন্ধুত্ব বলে কিছু নাই। ভারত তার নিজস্ব স্বার্থটাকে সে সব সময় বড় করে দেখেছে। সেই ক্ষেত্রে আমাদের স্বার্থটাকে আমরা দেখতে পাচ্ছি না। একটু আগে যেটা আপনাকে বললাম, মানে সেনাবাহিনীকে আমরা পুষছি বটে, এবং অন্যান্য দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পাঠাচ্ছি ব্যবসায়িক মতো, যেন তারা টাকা পাবে, এই জন্য জাতিসংঘ বাহিনী হিসাবে তাদের পাঠাচ্ছে। কিন্তু দেশের স্বার্থে যেভাবে আমরা অতীতে সেনাবাহিনীকে ব্যবহার করেছি বা সেনাবাহিনী উদ্যোগ নিয়েছে, এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে মানে এটা যেন কোনো আলোচনারই সাবজেক্ট না, এটা আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, এটা একটি ভুল সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়। আরেকটা বিষয় হলো গিয়ে বর্তমানে তো ঢাকা আপনার, যদিও লকডাউনের কথা বলা হয় বিভিন্ন জায়গায়, কিন্তু এগুলো মূলত লকডাউন তো হচ্ছে না। লকডাউনের জন্য কি লকডাউন দিচ্ছে নাকি দেখানো দেখানো হলো? এখানে কি সরকারের আমার মনে হয় রাজনৈতিক কোনো দল? সরকার তো আসলে জনগণের সেবা করার জন্য ক্ষমতায় আছে, এটা আমার কাছে মনে হয় না। এটা জনগণের সরকারও না, এবং জনগণের আগামী 2-2.5 বছর পরে যদি আবার ভোট হয় এবং এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে জনগণের ভোটের প্রয়োজন তাদের নাই। সেহেতু জনগণ থাকলো কি মরলো কি বাঁচলো কি গেল, এতে খুব একটা তাদের মাথা ব্যথা আছে বলে আমার কাছে মনে হয়। সেই জন্য লকডাউন দিতে হয়। বিশ্ববাসী দেখছে যে বাংলাদেশ লকডাউন দিয়েছে, জাস্ট এতটুকু। কিন্তু আপনার চিন্তা করে রাস্তায় বেরোলে মনে হয় যে লকডাউনের আগের পরিস্থিতি আর লকডাউনের মধ্যে পরিস্থিতির কোনো পার্থক্য আছে? এটা আমার কাছে ব্যক্তিগত হবে, আমি এক হাত দিয়ে বেরোইছি, কিন্তু আমার কাছে মনে হয় বরঞ্চ যেই জায়গাগুলো যে যানজট আগে যে অবস্থা ছিল, এখন কখনো কখনো মনে হয় আরো বেশি যানজট। স্বাভাবিক কারণে লকডাউন আছে ঘরে থাকাকে উৎসাহিত করা, কিন্তু জীবন জীবিকার কথা বলে মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া, এই এই যে জিনিসটা, তাহলে লকডাউন দরকার নাই। লকডাউন আসলে শব্দটা ব্যবহার করা হচ্ছে আমার আমার কাছে যেটা মনে হচ্ছে প্রতিপক্ষ রাজনীতিকে, অর্থাৎ সরকার বিরোধী রাজনীতিকে, বিশেষত বিএনপি এবং বিরোধী দলকে ঠেকানোর জন্য, তারা যেন কোনোভাবে রাস্তায় নামতে না পারে। লকডাউন আছে রাজনৈতিক লকডাউন, ক্ষমতাকে ধরে রাখার লকডাউন, কিন্তু বাস্তবে জনস্বাস্থ্য এবং মানুষকে রক্ষা করা লকডাউন, এটা আমার কাছে মনে হয় না। দুদু ভাই, প্রোগ্রাম তো শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের একটা 30 মিনিটের সময় নিচ্ছি, আপনি আমাদেরকে আইটিভি নিউজকে সময় দেওয়ার জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সফলতা কামনা করি। আমাদের আজকের অনুষ্ঠান এখানে। হ্যাঁ। আসসালাম।